চেঞ্জ টিভি দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনি যেটা বললেন এটা তো জামাতের আমির তিনি তাদের একটা ঘরোয়া সভাতে তাদের দলীয় চিন্তা বা দৃষ্টিভঙ্গি যেটা বললেন এটা তারা তাদের জায়গা থেকে এটা মানে বহু বছর ধরে এটা মানে প্রত্যাশিত ছিল জনগণের বিভিন্ন অংশের, বিশেষ করে বিএনপির দিক থেকে যে জামাত নিজেরাই ২০ দলীয় জোট থেকে তারা সক্রিয় নন বা তারা বেরিয়ে যাচ্ছেন, কি আলাদা অবস্থান নিচ্ছেন, এই ধরনের একটা বক্তব্য আমার ধারণা এটা বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত একটা স্বস্তি দিয়েছে বিএনপিকে। দিয়েছে এই অর্থে যে আপনি জানেন যে এমনি তো বহু বছর ধরে বিএনপির নেতৃত্বাধীন যে ২০ দলীয় জোট সেটা সক্রিয়তা নেই তার, এবং বিভিন্ন সময় বিএনপির নেতৃবৃন্দরা আমাদের সঙ্গে যখন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সভা হয়েছে তারাও আমাদেরকে জানিয়েছিলেন যে জামাতের সাথে তাদের আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি বা আন্দোলনের কোনো কর্মসূচি, মাঠের কোনো কর্মসূচি এটা নেবার কোনো সম্ভাবনা নেই। আর বিএনপিকে যেভাবে জামাতকে ট্যাগ করে খানিকটা বলতে পারেন কিছুটা বিএনপিকে যেভাবে রাজনৈতিক দিক থেকে সরকারি দিক থেকে একটা আক্রমণের জায়গাটা অব্যাহতভাবে করা হচ্ছিল, সেদিক থেকে জামাতের আমির তারা নিজেরাই এখন এই জোট থেকে বেরিয়ে এসে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা নিজেদেরকে যেভাবে প্রত্যাহার করে নিয়েছেন, তো সেটা আমার সাধারণভাবে আমার মনে হয়েছে যেটা সেটা বিএনপিকে তারা খানিকটা মুক্তি দিয়েছেন এটাকে বলা যেতে পারে। এবং এটার মাঠে সাধারণভাবে যেহেতু একটা জোট সক্রিয় না, সেই জায়গা থেকে এটা আমার ধারণা যে আন্দোলনের ক্ষেত্রে এটা ইতিবাচক জায়গা আসবে এই জায়গা থেকে, যে মানে এই ঘোষণার সাথে বিএনপির সাথে জামাতের সকল সম্পর্ক ছেদ হয়ে গেল এটা নিশ্চয়ই মনে করবার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। জামাতের আমির একই বক্তব্যে তিনি যেটা বলেছেন, তারাই সিদ্ধান্তটা নিয়েছেন বিএনপির সাথে আলাপ আলোচনা করেই তারা নিয়েছেন। একই সঙ্গে বলেছেন যে তারাও মাঠে আছেন এই সরকার বিরোধী আন্দোলনে বা এই যে এখন মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য যে লড়াই, সেখানেও তারা তাদের মতন করে তারা রাজপথে থাকবেন। আর আপনি জানেন যে আর আমরা দেশের বামপন্থী শক্তি বা বাম প্রগতিশীল শক্তির দিক থেকে বিএনপির সঙ্গে যখনই কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের প্রশ্ন এসছে, আমরা তো বরাবরই বিএনপিকে যে কথাটা বলে এসেছিলাম যে জামাতের প্রশ্নে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে তার অবস্থানটা দেশবাসীর কাছে খোলামেলা বলা উচিত। তো সেটা তো বিএনপি বিভিন্ন সময় জোট যে সক্রিয় না এবং তারা যে জামাতকে নিয়ে আর চলতে চান না, এটা নানাভাবে তারা এটা বলবার চেষ্টা করেছেন। আমাদের প্রধান আপত্তির জায়গাটা ছিল যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামী দল হিসাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের যে রাজনৈতিক অবস্থান, বিশেষ করে তারা যে বিভিন্ন যুদ্ধাপরাধী কর্মকাণ্ডের সঙ্গে তাদের যে সম্পর্ক এবং সংযুক্তি, এই সমস্ত বিষয়ে এখন গত 5 দশকও জামাত তার কোনো আত্মসমালোচনা নেই। এই দেশ এবং জনগণের কাছে যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, এরকম কোনো কিছু গত 5 দশকে আমরা লক্ষ্য করিনি। তো সুতরাং জামাত এখনো পর্যন্ত তার আগের অবস্থান সম্পর্কে বলতে পারেন যেহেতু তারা পরিবর্তন করেনি, সুতরাং জামাত নিয়ে তো এখানে যে কোনো দেশপ্রেমিক মানুষের, যে কোনো সচেতন মানুষের, যে কোনো সাধারণ মানুষের জামাতের ভূমিকা নিয়ে তো প্রশ্ন আছে, এটাই থাকাটাই খুবই স্বাভাবিক। জামাতের সর্বশেষ অবস্থান বামপন্থীদেরকে বিএনপির কাছাকাছি করবে কিনা আপনি যে কথাটা বললেন, বিএনপির কাছাকাছি করার প্রশ্ন না, বরঞ্চ বলতে পারেন যে আমরা এই বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যেটা আমরা মনে করি যে সকল বিরোধী দলকে একেবারে ন্যূনতম ইস্যুতে আমরা বলেছি ভোটের অধিকার, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে কিভাবে সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যাবে, এই সমস্ত জরুরি একেবারে ন্যূনতম প্রশ্নে যে আকারে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে
সমন্বিতভাবে আমরা রাজপথে একটা যুগপৎ আন্দোলন গড়ে তোলা। আমরা নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সদ্য যে গণতন্ত্র মঞ্চ যেটা গঠিত হয়েছে, আমরা মঞ্চ থেকে খুব স্পষ্ট করে যেটা বলেছি, আমরা বিএনপি সহ সকল বিরোধী দলের সাথে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একেবারে ন্যূনতম ইস্যুতে সমন্বিতভাবে রাজপথে আমরা কার্যকর ঐক্য সেখানে আমরা গড়ে তুলতে চাই। তাহলে মানুষের মধ্যে একটা আস্থার জায়গাটা তৈরি হবে, একটা ভরসার জায়গাটা তৈরি হবে। মানুষ কিন্তু দেখতে চায় যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্রিয়াশীল সকল বিরোধী দল একেবারে ন্যূনতম প্রশ্নে রাজপথে তারা ঐক্যবদ্ধ আছেন, মানুষকে তারা ডাক দিচ্ছেন, নিজেরা দায়িত্ব নিচ্ছেন, ঝুঁকে নিচ্ছেন এবং একটা আন্দোলন গড়ে তোলবার জন্য পরিকল্পিত উদ্যোগ তারা গ্রহণ করেছেন। জামাতের এই উদ্যোগ সেদিক থেকে আমার মনে হয় যে বলতে পারেন যে খানিকটা ইতিবাচক হিসাবেই আন্দোলনের বিকাশের ক্ষেত্রে, বিরোধী দলগুলোর মধ্যে বোঝাপড়া গড়ে তোলবার ক্ষেত্রে এটা খানিকটা ইতিবাচক হিসাবেই আমি এটাকে বিবেচনা করতে চাই। না, আমি যেটা মনে করি যে সেটা হলো যে বিএনপি তারা যেটা বলেছে, জামাত তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তো বলতে পারেন যে মানে প্রকাশ্যে তাদের অবস্থানটা আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেনি। দলের ঘরোয়া একটা সভাতে দলীয় আমিরের একটা বক্তব্য যেটা ভিডিও আকারে বাইরে এসছে, এটা হয়তো একটা বক্তব্য, কিন্তু সমস্ত বিষয়ে যে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে, যেটা আপনি জানেন যে সংবাদ সম্মেলন করেই হোক বা এ ধরনের গণমাধ্যমকে যুক্ত করে যে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রকাশ করা, সেটা হয়নি। বিএনপি সে কথাটা তারা বলেছেন। আর বিএনপিকে আনুষ্ঠানিকভাবে জামাতের দিক থেকে এখনো পর্যন্ত তাদের এই সিদ্ধান্তগুলোকে এখনো পর্যন্ত জানানো হয়নি। সেদিক থেকে বিএনপিকে এই প্রশ্নে আপনি অভিযুক্ত করবার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমি যে কথা বলেছি যে আমাকে যখন বিভিন্ন গণমাধ্যম জিজ্ঞেস করেছে এই প্রশ্নে, আমি যেটা আপনিও বললেন, এই প্রশ্নে জামাতের প্রশ্নে বিএনপির অবস্থানটা যেটুকু ধোঁয়াশা আছে, আমি খুব মনে করি বিএনপিকে এখনো পর্যন্ত জামাতের প্রশ্নে মানুষের কাছে তার অবস্থানটাকে আরও স্পষ্ট করা সেখানে প্রয়োজন। শুধুমাত্র এমনকি আমি এতখানি বলতে পারি, ধরুন এই যারা যুদ্ধ অপরাধের দায়ে যারা ধরুন অভিযুক্ত হয়েছেন, যাদের বিচার হয়েছে, কারো কারো সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হয়েছে, এমনকি বিএনপির শাসন আমলেও তারা তারপরে জামাতকে নিয়ে তাদের যে কর্মকাণ্ড, তৎপরতা, সরকার গঠন, সমস্ত বিষয়টা সম্পর্কে দেশবাসীর কাছে আমি মনে করি তাদের একটা আত্মপর্যালোচনামূলক একটা বক্তব্য যদি থাকে, তাহলে সেটা দেশবাসীর কাছে অনেক বেশি যুক্তিগ্রাহ্য হবে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এটা আমার ধারণা। সর্বোপরি তাদের এই সমস্ত প্রশ্নগুলো আসলে ধোঁয়াশা রেখে রাজনীতিতে হয়তো সাময়িকভাবে লাভ পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে খুব বড় কোনো ফায়দা আসে এরকমটি আমার অভিজ্ঞতা না। এবং সেদিক থেকে মানুষও দেখতে চাইবে শুধুমাত্র কৌশলগত প্রশ্ন না, রাজনীতির মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোতে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানের প্রশ্ন, যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন যুক্ত, যেখানে যুদ্ধাপরাধের প্রশ্নটা যুক্ত, এমন একটা দল 50 বছর পরেও মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য যারা ক্ষমা প্রার্থনা করেনি, যুদ্ধাপরাধের ব্যাপারে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, সুতরাং সেই প্রশ্নে আমি মনে করি বিএনপি এখন বিরোধী শিবিরের সবচেয়ে গ্রহণযোগ্য বা জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে, সুতরাং এটা এবং এটা এক ধরনের গণমানুষেরও একটা বড় অংশের তাদের যে সমর্থন, সুতরাং এটা বিএনপির একটা দায় আছে এই সমস্ত প্রশ্নে বিএনপির একটা সুস্পষ্ট পরিষ্কার একটা সামগ্রিক অবস্থান দেশবাসীর কাছে এটা ব্যক্ত করা। এবং এটা করলে আমি মনে করি এটা বিএনপির জন্য এটা ভালো হবে। এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বড় মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার, তো সুতরাং সেদিক থেকে এবং বিএনপির মধ্যেও একটা বিরাট অংশের মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি যারা অংশগ্রহণ করেছেন, সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বিএনপিরও একটা দায়ের ব্যাপার আছে। সুতরাং এই সমস্ত প্রশ্নে আমি মনে করি যে বিএনপি যেই যদি কোনো কৌশলও থাকে, যে মানুষরা বিএনপির পক্ষে অবস্থান গ্রহণ করতে চায় বা বিরোধী দলগুলোর পক্ষে অবস্থান গ্রহণ করতে চায়, জামাতের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করলে আমার ধারণা
জনপ্রিয়তার দিক থেকে বিএনপির জন্য এটা অত্যন্ত ইতিবাচক হবে বলেই এটা আমি বিশ্বাস করতে চাই। আমি আপনার প্রশ্নে খুব নির্দিষ্ট করে বলতে চাই, রাজনৈতিক এই সমীকরণের প্রশ্নে জামাত এ পর্যন্ত কোনো নীতিনিষ্ঠ কোনো অবস্থান জামাত ইসলামী গ্রহণ করতে পারেনি। জামাত পুরো বিষয়টায় তাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির স্বার্থে যখন আওয়ামী লীগের সঙ্গে দরকার হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে 91 সালে বিএনপি সরকার গঠন করার পরে আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং জাতীয় পার্টিকে নিয়ে তারা একটা সংসদীয় ঐক্য তারা সেখানে গঠন করেছিলেন এবং এরপরে তারা এক ধরনের জামাত সহ তাদের যে আন্দোলনের তৎপরতা, যুগপৎ আন্দোলন, সেটা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীকালে আমরা দেখেছি রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে জামাত কিভাবে বিএনপির সঙ্গে তারা ঘনিষ্ঠ হয়েছেন। ফলে এই প্রশ্নে জামাতের সুস্পষ্ট কোনো নীতিনিষ্ঠ সঙ্গতিপূর্ণ কোনো ভূমিকা এই প্রশ্নে নেই। ফলে এটা একান্তই ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে দল হিসেবে তার সুবিধা, দল হিসাবে তার ক্ষমতার নানা কাঠামোতে তাদের দলীয় আধিপত্য বা সাংগঠনিক আধিপত্য অথবা মানুষের কাছে তারা কিভাবে পৌঁছতে পারে, এইসব বিবেচনাগুলি মূলত সেখানে কাজ করেছে। আমি এখনও এটা নির্বাচন এখনও তো কমপক্ষে এখনও 23 সালে যদি শেষে হয়, এখনও বেশ কিছু সময় আছে। আমি জামাত ইসলামী আমি যেটা আপনাকে বলেছি ইতিমধ্যেই, তারা আন্দোলনে তারা যে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জামাত যেটা বললেন তারা মাঠে থাকবেন, সেই আন্দোলনে সত্যি তারা যদি তাদের মতন করে অবস্থান তারা যদি গ্রহণ করেন, এটা আওয়ামী লীগকে এখনই বাড়তি কোনো সুবিধা দেবে, এটা আমি এখনো পর্যন্ত মনে করাটা খানিকটা কষ্টকর। তবে আমাদের এখানে ক্ষমতা কেন্দ্রিক দলগুলো রাত দিনের ব্যবধানে, সকাল সন্ধ্যার ব্যবধানে তাদের রাজনৈতিক অবস্থান তারা এখানে পরিবর্তন করে। এটা গত 50 বছরে এটা আমরা কিন্তু দেখে এসছি আর কি। ফলে জামাত ইসলামী শেষ পর্যন্ত কি করবে সেটা জামাত ভালো বলতে পারবে। আপনি তো জানেন, আমি বলেছি ইতিমধ্যেই, আমরা আমাদের দল থেকেও বলেছি, মঞ্চের দিক থেকেও মঞ্চের নেতারাও ইতিমধ্যে বলেছেন, আমরা বর্তমান যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এখানে আমরা সকল বিরোধী দলের রাজপথে আমরা কার্যকর আন্দোলন দেখতে চাই। আমরা জনগণের সকল অংশের জনগণকে প্রতিনিধিত্ব করেন, বড় আকারে, মাঝারি আকারে, ছোট আকারে, নিশ্চয়ই সবাইকে আমরা দেখতে চাই যে রাজপথে সবাই সামিল আছেন। এই দেখতে চাওয়া মানে নিশ্চয়ই সবার সাথে এক মঞ্চ বা এক জোট করে না। আর আমাদের এখনকার এই লড়াইয়ের প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা যেখানে আছে এই সরকারের বিদায় এবং এই সরকার বিদায়ের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন বা একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং সত্যি একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, একই সাথে বাংলাদেশে আবার একই ধরনের ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে তার জন্য শাসনতান্ত্রিক যে পরিবর্তন সেগুলো আমরা নিশ্চয়ই দেখতে চাই। তো সেই লড়াইগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে আমরা তো দেখতেই চাইব যে সকল বিরোধী দল তারা রাজপথে তারা কিন্তু আছেন। আরেকটা যে প্রশ্ন যেটা আমি বলতে চাই, আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে তখন শুধুমাত্র আপনি আপনার আত্মীয় স্বজনকে ডাকেন না, তখন আপনি পাড়া প্রতিবেশী সবাইকে আপনি ডাকতেন। ঘরে যখন আগুন লাগে তখন কিন্তু আপনি নর্দমার পানি দিয়েও তখন আপনি কিন্তু আগুনটা আপনি নেভাতে চান। তার মানে এখনকার যে দুর্যোগ, এখনকার যে সংকট, নিশ্চয়ই যে সংকট থেকে দেশবাসী কালকেই উদ্ধার পেতে চায়। সুতরাং সেখানে আমরা আমাদের মধ্যে আদর্শিক বিরোধ থাকার পরও, রাজনৈতিক বিরোধ থাকার পরও নিশ্চয়ই আমরা দেখতে চাইব এখানকার বিরোধী দলগুলো, এমনকি ইসলামী শক্তিগুলো, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা যখন গণতন্ত্রের কথা বলেন, গণতান্ত্রিক অধিকারের কথা বলেন, যারা মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পক্ষে যারা কথা বলেন, নিশ্চয়ই আমরা দেখতে চাইব এই ধরনের ইসলামী দলগুলো তারা তাদের জায়গা থেকে স্বতন্ত্রভাবে তারাও রাজপথে থাকবেন এবং এখনকার যে বিপদ, এখনকার যে দুর্যোগ, সত্যি দেশ যেখানে একটা বড় বিপর্যয়ের মুখে, এই বিপর্যয় থেকে রক্ষা করাটা এটা শুধুমাত্র গণতন্ত্র মঞ্চ বা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির দায়িত্ব না। সমাজে নানা অংশের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, নানা আদর্শের মানুষ, আজকে পরিস্থিতি সবাইকে আজকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আওয়ামী দুঃশাসন,
জনগণের সকল অংশ, সকল রাজনৈতিক দলকে আজকে বাধ্য করেছে পরোক্ষভাবে একটা কাতারে আজকে দাঁড় করিয়ে দেবার জন্য। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে রাজনীতির মতাদর্শের ভিন্নতা আছে, কথা বৈরিতা আছে, পার্থক্য আছে, কিন্তু এখনকার দুর্যোগ থেকে রক্ষা করতে না পারলে আমি তো পুরো দেশটাকেই তো আসলে রক্ষা করা যাবে না, পুরো দেশটাকে বাঁচানো যাবে না। এবং এটা এভাবে চলতে থাকলে আমি বলেছি একটা আফ্রিকান সিনড্রোমের মতন একটা অকার্যকর জায়গায় চলে যাবে একটা আশঙ্কা তৈরি হয়েছে। অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচন যদি ব্যর্থ অকার্যকর হয়, আরেকটা ব্যর্থ নির্বাচনের দায় বাংলাদেশের মানুষের পক্ষে নেওয়া সম্ভব না। সরকার বাস্তবে পরিকল্পিতভাবে সেদিকে ঠেলে দিচ্ছেন কিনা এবং সংঘর্ষের যে পরিস্থিতি পরোক্ষভাবে একটা গৃহযুদ্ধকে ডেকে আনছেন কিনা, এরকম উদ্বেগ উৎকণ্ঠা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ সচেতন সমস্ত মানুষকে আজকে কিন্তু উদ্বিগ্ন করেছে, আজকে উৎকণ্ঠা জন্ম দিয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চাই এবং এটা মানুষের প্রত্যাশা এবং এটা জনগণের প্রত্যাশা। আর এই প্রশ্নের শেষ যেটা বলতে চাই, মানুষ দেখতে চায় সকল বিরোধী দল যেটুকু পার্থক্য আছে থাকার পরও ন্যূনতম ইস্যুতে রাজপথে একসঙ্গে দাঁড়াবে। তাহলে সরকার যে আতঙ্কটা তৈরি করছে, যে ভীতির পরিবেশ তৈরি করছে, একসঙ্গে দাঁড়ালে, পাশাপাশি দাঁড়ালে, যুগপৎভাবে দাঁড়ালে আসলে কিন্তু মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ এটা একটা গণজোয়ারে, একটা গণবিস্ফোরণে এটা কিন্তু পরিণত হবার একটা জমিন ইতিমধ্যে এখন এটা তৈরি হয়েছে। রাজনীতিকদের দায়ী হচ্ছে বা তাদের দায়িত্ব হচ্ছে মানুষের এই পঞ্জীভূত ক্ষোভটাকে রাজনৈতিক ভাষা দেওয়া, তাকে একটা যৌক্তিক গণতান্ত্রিক পথে তাকে আজকে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করতে চাই আমাদের রাজনীতিকরা অতীতে অনেক ব্যর্থতার পরিচয় দিল, এবার তারা দূরদৃষ্টির পরিচয় দিবেন এবং এবার তারা জন আকাঙ্ক্ষার পক্ষে এবার তারা অবস্থান গ্রহণ করবেন।